বলতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে, 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসেছেন ভারতের মাধ্যমে, আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না, ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো পাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই না। এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না। হ্যাঁ, আপনি দেখেন তো প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে কিন্তু। আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না? এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পড়ে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের, আমার। জাতির পিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। আপনিও বসবেন? 4টা জেনারেশনকে আপনারা নষ্ট করে দিলেন না, এই যে এই আসার পরে, এই যে ছাত্রদের আন্দোলনের নামে মধ্যখান দিয়ে ছাত্ররা তো ধরেন হয় আপনাদের আমলে তাদের জন্ম বা তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা সবটাই আপনাদের আমলে হয়েছে, কারণ আপনারা 17 বছর টানা ক্ষমতায় ছিলেন। তো তারা ধরেন যদি তারা এরকম হয়ে যায়, যদি তারা ডিরেইলড হয়ে যায়, সেটা তো আপনাদের সময় থেকেই তাদের আসলে এই অবস্থা, হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি নাকি? না, হ্যাঁ 100% রাইট আপনি। যেই ছেলেগুলি হলিয়াটিজমে ঘটনা ঘটালো, সবগুলি ছেলে প্রচন্ড আধুনিক ছেলে ছিল। এবং এর মধ্যে একটা ছেলের নাম আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, আর বাপ না কি নাম ছিল। সে তার 6 মাস আগে ভারতের একটা ডিস্কোতে যে শ্রদ্ধা কাপুরের সাথে নেচে এসেছে। ও আমাকে বলেছিল, মানে ওর মামার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে, এরা প্রত্যেকেই আধুনিক ঘরের, এরা প্রত্যেকেই রিচ পরিবার থেকে আসা। তাহলে 6 মাসের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করলো কেমন করে, যে তারা 22টা 23টা 24টা না কত ছেলে মানুষকে মেরেছিল, ওখানে জবাই করলো, জবাই করে রক্তের উপরে বসে ওখানে রান্না করলো এবং খেলো। আমাদের আমলই হয়েছে কিন্তু। বাট ওরা করতেছে কাজটা, এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনিও পারছেন না, আমিও পারছি না। কেন? ওরা ধর্মটাকে মিথ্যা দিয়ে করেছে, ঠিক যেভাবে 71 সনে মিথ্যা করে আমার মা বোনকে গণিমতের মাল বানানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। সো একটা অসমাপ্ত যুদ্ধ, ওইটা অসমাপ্ত যুদ্ধ ছিল। আমার মনে হয় এটা ফাইনাল পর্যায়ে যাবে এবং এর বাইরে কোনো পথ নাই। এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাব না, যুদ্ধ করবে কে? আচ্ছা। এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল, আগে ডান বামের সংমিশ্রণ ছিল, এখন একটা ডান। বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের শত্রুকে চিনে নিয়েছি, ওই শত্রুর সাথে কিন্তু আমরা একটা হইলে বসবো না।
এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা পর্যন্ত দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে, ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। যারা নারায়ণগঞ্জে আমার বায়তুল ভবন ভেঙেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, তারা কিন্তু তার আগের দিন আরসা এবং জামাতের সাথে মিটিং করেছে, কিন্তু করে কিন্তু বিএনপি, এখনো করছে। তাই এটা কেউ থাকবে না, টাইমলি সব সরে পড়বে। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতি থাকে কিনা, যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে, তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন, যে তখন কি আসলে বিএনপি সরকার যেটি আছে থাকবে না, মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা কারুই না, এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000, না আমরা, না ওনারা, না কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে এই যে আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে, যেটি বলা হয় ভারত, সেটি কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই। এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু, হিরো আসার কথা না, আসেন না কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে, বাট আমি যতটুকু আমেরিকা এসেছি যা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে তো আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না। এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। চায়নাও বিলিয়ন্স। আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনাটা ঘটছে কেন, ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ, কিন্তু আপনি একটা, উই আর স্মল পিনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সা হলো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে গেছে? ভারত চাচ্ছে, ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে। আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। বাট উই হ্যাভ টু ফাইট। তাহলে মানে এই এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন, মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে, আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন,
যে আমাদের, আপনি তখন জন্ম হননি, অবশ্যই জন্ম তো হনই নাই, জন্মের কোন আপনার বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখেনি। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে, 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে, আপনি দেখবেন এই দেশকে ধ্বংস করার জন্য। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত মানে আপনার একদম ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম মানে শেখ হাসিনা তো খুবই সুস্পষ্টভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন, আপনারা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, আর জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে, তারপরে বিকজ এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না, ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, আপনি নাহলে কি জবাব দিবেন? আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছেন, আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য। এই স্বামী ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলেছে। সাইজে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বাবা মুক্তিযুদ্ধের এয়ার একটা নেতৃত্ব দিয়েছেন, এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, এদিক দিয়ে গুলি খেয়ে ওদিক দিয়ে বেরিয়ে গেছে। খুবই আনফেয়ার বিষয়গুলো স্বামী ওসমান। মানে এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে গুমের শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে, তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন নাই। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে, প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না, আপনার টক শোতে কি বলেছি? বলেছেন, ওপেন বলেছি 7 মার্ডারের পরে বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি, আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই, আমি আগামী দিনেও রাজনীতি করব, হয়তোবা, কিন্তু ইলেকশন করব না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট, আমার এই মাটির জন্য আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9-এ থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে, আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা। আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে আসলেন? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম, তাই এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলসের অবস্থা কি, পিপলস কি চায়। আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। আচ্ছা, আপনার যে ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ, যেটা ধরেন এখন হয়তো একটু বড় হয়েছে, এখন হয়তো হাঁটি পা করে হাঁটতে চেষ্টা করছে, ও কিন্তু এখন আপনার আঙ্গুল ধরে হাঁটে। ধরেন আঙ্গুল ধরে হাঁটতে গেলেও কিন্তু খানিক্ষণ পর যে একটার সাথে বাড়ি খায়। আপনি শুধু সারাক্ষণ কষাস থাকেন, কোথায় বাড়ি খেলো রে বাবা, হ্যাঁ, ওকে ধরে ক্যাম্প করে বাঁচতে হবে। আমার নাতিটারও সেম অবস্থা। হ্যাঁ, তো যখন একটু পুরোপুরি হাঁটা শিখে যায়, তখন আপনি ধরতে গেলে বলবে তুমি ধরছো কেন, আমি হাঁটতে পারি না। সো বাংলাদেশের মানুষ এখন হাঁটা শিখছে। সো যেহেতু হাঁটা শিখছে, একটু শক্ত হয়ে, কোমরটা শক্ত হোক, লড়াই একটা হবে, এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না, বাট আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি, আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির দুজন বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে, এবং তারা কথোপকথন সম্পর্কেও আসি, কিন্তু একে আসি আর কি। তো কারা তারা, সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন এই পিনাকি সিনাকি এগুলি কে কি বললো, ওই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত, আমার শোনার কোনো রুচিও হয় না, এদের কথা আমি শুনি না, টু বি অনেস্টলি।
আমি হাতে গোনা কিছু কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, ওই বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপরে আরেকজন আছেন। দুজনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন দুজনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন দুজন। আপনার তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই দুজনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুজনের সাথে কথা হয়নি। আর যিনি উনি যেই লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হচ্ছে।